আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব, সেই গল্পের নাম হচ্ছে গ্রামে ভয়ঙ্কর জিনের আক্রমণ তৃতীয় পর্ব। যারা আগের পর্বগুলো দেখেন নাই, তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে। খুব সুন্দর একটা গল্প। আশা করি এই অসাধারণ গল্পটা আপনাদের ভালো লাগবে। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। সেই পরী এসে বললেন, আয়েশা, আমার শ্বশুর শাশুড়িকে মেরো না, আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ওই পরীর কথায় আয়েশা বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মতো এবারের মতো মাফ করলাম, কিন্তু এর পরও যদি গ্রামের আর কারো কোনো ক্ষতি করতে দেখি তাহলে সেদিন আর এদেরকে ছাড়ব না। আয়েশার কথায় ওনারা রাজি হয়ে চলে গেলেন সেখান থেকে। ওনারা চলে যাওয়ায় সালাম দাদু বললেন, আয়েশা, ওনা কি সত্যি চলে যাবে মনে হয়? দাদুর কথায় আয়েশা বললেন, সঠিক বলতে পারছি না, আমার প্রথমবার বলে একটা সুযোগ দেয়া উচিত ছিল, দিলাম, কিন্তু এর পরও যদি ওনারা গ্রামের আর কারো ক্ষতি করলেন সেদিন ওদের কাউকে ছাড়ব না, মেরে ফেলব এদেরকে। দাদু, আপনি গ্রামের সবাইকে বলে দেন, এখন থেকে সমস্যা হবে না আশা করা যায়, এর পরও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে যেন জানায়। আমি বাড়িতে চলে যাচ্ছি, আপনারা এদেরকে বলে বাড়িতে আসেন। আয়েশার কথা মতো তাই করা হলো। দাদু গ্রামের সবাইকে বিষয়টা জানালেন। ওদের সবটা বলে আমি ও দাদু বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর আয়েশাকে জিজ্ঞেস করলাম, আয়েশা, আমার মনে হয় ওই জিনেরা এত সহজে গ্রাম ছেড়ে চলে যাবে না, ওরা খুব খারাপ, তুমি একটু ওই গ্রামের মানুষদের ওপর নজর রেখো। আমার কথার জবাবে আয়েশা বললেন, হ্যাঁ, আমি নজর রাখব, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আয়েশার কথায় আমি চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পরের দিন থেকে সামনে কয়েকটা দিন ভালো ছিল। সেই গ্রামের কারো সাথে কোনো ঘটনা ঘটেনি। কারো সাথে কিছু না ঘটায় আমরা ভাবি আর মনে হয় কিছু ঘটবে না, কিন্তু না, আমাদের ধারণা ভুল প্রমাণ করে কিছুদিন পর ঘটা শুরু হলো এক নতুন ঘটনা, আর সেটা শুরু হলো আমাদের সাথে। কিছুদিন পর থেকে আমি, মা, বাবা, সালাম দাদু ও সালাম দাদুর বউ দাদি সবাই ভয় পেতে শুরু করি। আমি শুরু থেকে বলি, রোজ রাতের মতো এক রাতে খাবার খেয়ে শুয়ে আছি। তখন আয়েশা বাহিরে একটা কাজে গিয়েছিল। আমি শুয়ে আছি, হঠাৎ করে চোখ পড়তেই চিৎকার দিয়ে উঠলাম, কারণ আমার দুই দিকে শুয়ে আছে দুটো ভয়ঙ্কর জিন। ওদের দেখে এক চিৎকার দিয়ে বিছানা থেকে উঠলাম। ওদিকে তখনই মা বাবাও চিৎকার দিতে থাকলেন। মা বাবার চিৎকার শুনে আমি ওনাদের রুমে যাওয়ায় ওনারা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমরা অনেক ভয় পেয়েছি। মা বাবার কথায় ওদের কিছু জিজ্ঞেস করায় ওনারা বলল, আমরা শুয়েছিলাম, হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যাওয়ায় আমরা দেখি আমাদের ফ্যানের সাথে ঝুলে আছে একটা ভয়ঙ্কর জিন। আমাদের দেখে সেই জিনটা হাসছিল। মা বাবার কথায় আমি মনে মনে আয়েশাকে স্মরণ করছিলাম, আর মা বাবাকে বলছিলাম, ভয় পেও না, ওরা শুধু ভয় দেখাবে, কিছু করবে না। আমার কথা শেষ হতে না হতে পাশের রুম থেকে হাসতে হাসতে কেউ বা কান্না করতে করতে আমাদের দিকে আসছিল। এমন সময় আমরা ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই আয়েশা পরী আমাদের কাছে আসলেন। আয়েশাকে দেখে আমাদের ভয় দেখানো সেই কয়েকটা জিন পালাতে গেলে আয়েশা ওদের ধরে আর মেরে ফেলে। ওদের মেরে ফেলার পর আয়েশা আমাদের দিকে তাকিয়ে বললেন, মা বাবা, আপনারা ভয় পাবেন না, কিছু হবে না আপনাদের। নিষাদ, ভয় পেও না, আমি একটু বাহিরে যাওয়ায় এই সুযোগে জিনগুলা ভয় দেখাতে আসছে, এখন আমি আসছি, আর কোনো ভয় নেই। কথাটা বলে আয়েশা মা বাবাকে বললেন, আপনারা শুয়ে পড়ুন, আমি তো বাড়িতেই আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এই বলে আমাকে নিয়ে ঘরে গেলেন আয়েশা। ঘরে গিয়ে আমাকে দেখে বললেন, ভয় পেয়েছ তাই না? আয়েশার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তখনও বললেন, ভয় পেও না, এরা ওই জিন সর্দারের অনুগত জিন। আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই হলো। আমি সেদিন ওদের আঘাত করার পর ওরা একদম চলে যায়নি, কিছুদিন চুপচাপ ছিল, আর বুদ্ধি করছিল কিভাবে আবারও সবার ক্ষতি করা যায়। তাই এবার ওনা গ্রামের মানুষদের আগে আমাদের ভয় দেখাতে আসছে, যেন আমরা এসব নিয়ে মগ্ন থাকি, ওদিকে ওরা গ্রামবাসীর ক্ষতি করতে পারে। তাই নাকি? তা এখন কি করবা, কি করণীয় আমাদের? আমার কথায় আয়েশা বললেন, কালকে সালাম দাদুর কাছে যাবে, তোমাদের মতো সালাম দাদুও ওনার বউও নিশ্চয়ই আজকে রাতে ভয় পাবে। কালকে দাদুর সাথে কথা বলে আবারও যেতে হবে সেই গ্রামে। আয়েশার কথায় আমি রাজি হয়ে শুয়ে পড়লাম, কিন্তু বাকি রাতটুকু ঘুমাতে পারিনি।
কারণ সেই জিনেরা আমাদের বিরক্ত করেই চলেছিল। এভাবে বিরক্তের মাঝে রাতটা কেটে যায়। রাতটা শেষ হওয়ায় সকালে আমি সালাম দাদুর বাড়িতে যাওয়ার আগে উনি আমাদের বাড়িতে আসে। দাদু বাড়িতে আসায় আমি বুঝতে পারি আমাদের মতো সালাম দাদুর সাথেও একই ঘটনা ঘটছে। এই ভেবে আমি বললাম, দাদু, তোমার সাথেও একই ঘটনা ঘটছে তাই না? রাতে জিনগুলা ভয় দেখাতে গিয়েছিল। আমার কথায় দাদু বললেন, হ্যাঁ ঠিক বলছিস, আমি তো কিছু জিনকে বন্দি পর্যন্ত করছি, কিন্তু একটাকে বন্দি করলে আরেকটা আসে, ওটাকেও যদি বন্দি করি তো আরও দুটো আসে, জিন আর শেষ হয় না। দাদুর কথায় আয়েশা বললেন, দাদু, আমাদের সবার কাছে সেই জিন সর্দারের অনুগত 50,000 জিনকে চালান করা হয়েছে, তাই একটা দুটোকে বন্দি করে বা মেরে ফেলে কোনো লাভ হবে না, আমাদের বন্দি বা মেরে ফেলতে হবে আসল জিনদের। দাদু, আজকে আবারও যেতে হবে সেই গ্রামে। আয়েশার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ আমিও তাই ভাবছি, আজকেই যাব, ওরা অনেক জ্বালিয়েছে আমাদের। দাদুর কথায় আয়েশা বললেন, দাদু, একটা কথা শুনুন, আপনি সেই গ্রামে গিয়ে একটা জায়গায় গোল বৃত্ত আঁকবেন, একে সেখানে সেই জিন দুজনকে হাজির করবেন। ওরা একবার গোল বৃত্তে ঢুকলে আর বেরোতে পারবে না, তখন খুব সহজেই আমি ওদের মেরে ফেলব। ওদের মেরে ফেললে ওনার অনুগত সকল জিন ভয়ে সেখান থেকে পালাবে। আয়েশার কথা মতো সেটাই করা হলো। সেদিন সন্ধেবেলা আমরা সেই গ্রামে চলে গেলাম। সেখানে যাওয়ায় অনেকেই বলতে শুরু করল, কবিরাজ সাহেব, আপনারা আসছেন? জানেন কিছুদিন ধরে ভালোই চলছিল, কিন্তু কাল রাত থেকে আবার সবাই ভয় পাচ্ছি। আমরা ভেবেছিলাম আপনার কাছে যাব, কিন্তু তার আগে তো আপনারাই আসলেন। আপনি আসছেন ভালো হয়েছে, এখন আমাদের বাঁচান। গ্রামবাসীর কথায় সালাম দাদু বললেন, আমি খবর পেয়ে চলে আসছি, আপনারা কেউ ভয় পাবেন না, সবাই যে যার বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে থাকুন, রাতে আর কেউ ঘর থেকে বেরোবেন না, একদারে সকালে বেরোবেন। যান, সবাই দূর তো চলে যান। সালাম দাদুর কথায় সবাই ঘরে চলে যাওয়ায় সালাম দাদু একটা ফাঁকা জায়গায় গেলেন, সাথে আমিও। আমরা সেখানে যাওয়ার পর সালাম দাদু মাটিতে বড় করে একটা গোল বৃত্ত আঁকলেন, আঁকে সেখানে ছাইয়ের মতো কি জানি ওটা গোল বৃত্তের চারিদিকে দিলেন। দিয়ে সালাম দাদু আমাকে বললেন, এখানে বস, চুপ করে বসে থাক, ভয় পাস নে। কথাটা বলে সালাম দাদু আমার পাশে বসে সেই জিনদের হাজির করার জন্যে দোয়া কালাম পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পর সেই ভয়ঙ্কর জিন সর্দার ও তার স্ত্রী দুজনে এসে সেখানে হাজির হলেন। ওরা হাজির হয়ে সালাম দাদুকে বললেন, সালাম, আমাদের আবার কেন হাজির করলি? তখন সালাম দাদু বললেন, তোরা একটা মিথ্যেবাদী, আয়েশাপরীর ভুল হয়েছিল, সেদিন তোদের ছেড়ে দিয়ে তোরা আমাদের বললি আর কোনোদিন আসবি না এই গ্রামে, চলে যাবি এখান থেকে, তাহলে আবার কেন গ্রামের মানুষের ক্ষতি করতে ফিরে আসলি? শুধু ওদের না, ওদের সাথে আমাদের সাথেও ঝামেলা করছিস, ভয় দেখাচ্ছিস। দাদুর কথায় ওরা বলল, আমাদের প্রতিশোধ না নেয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা যাব না, তুই চলে যা এখান থেকে। ওদের এমন কথায় সেখানে আসলেন আয়েশাপরী। আয়েশাকে দেখে ওরা ভয়ে দু এক পা পিছিয়ে গেলেন, কিন্তু সেই গোল বৃত্ত থেকে তো পালাতে পারছেন না। এমন সময় আয়েশা ওদের ধরে এক মুহূর্তের মধ্যে মেরে ফেললেন। ওদের মেরে ফেলার সাথে সাথে আমাদের গোল বৃত্তের চারিদিকে এসে দাঁড়ালো শত শত জিন। আর তখনই আমাদের অবাক করে দিয়ে আমাদের সামনে আসলেন সেই ভয়ঙ্কর জিন সর্দার ও তার স্ত্রী দুজনে। আরে, এটা কিভাবে সম্ভব? এদের তো এক্ষুনি মেরে ফেলা হলো, তাহলে গোলবৃত্তের ভিতরে ওরা কারা? এই দৃশ্য দেখে আমরা তো অবাক হয়েছি, আয়েশাও অবাক হয়েছেন। আয়েশা অবাক হয়ে সেই জিনের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় সেই জিন বললেন, আয়েশা পরী, নিজেকে খুব শক্তিশালী আর বুদ্ধিমান ভাবিস তাই না? আমি জানি ওই গোলবৃত্তের ভিতরে ঢুকলে বেরোতে পারব না, তাই দুজন সাধারণ জিনকে আমাদের রূপ নিয়ে পাঠাই। ওরা এসে আমাদের সামনে হাজির হয়, তুই ওদেরকে মেরে ভাবছিস আমাদের মেরেছিস। আয়েশা, এত সহজ না আমাদের মারার। সেই জিনদের কথা শেষ হতেই সেখানে আসলেন তাদের ছেলের বউ সেই পরী। সেই পরী এসে আয়েশাকে বললেন, আয়েশা, নিজেকে কি ভাবিস আয়েশা? আমি সেদিন তোর কাছে অনুরোধ করছি আমার শ্বশুর শাশুড়িকে যেন ছেড়ে দিস, এটা ছিল আমাদের প্ল্যান। এই কদিনে সব প্ল্যান করে আবারে আসছি। আমরা তো গ্রামের সবাইকে মারব, তার আগে নিজেদের এতটা শক্তিশালী করব যেন তোর মুখোমুখি হয়ে লড়াই করতে পারি। আমরা 15টা বাচ্চাকে শয়তানের নামে বলি দিয়েছি। আজকেও আমি এই গ্রাম থেকে আরও 3টে বাচ্চাকে ধরে নিয়ে আসছি। আজ এই 3টে বাচ্চাকে বলি দেব, তাহলে হবে মোট 18টা, আর বাকি থাকলো 2টো। কালকে রাতে আর 2টো বাচ্চাকে বলি দিতে পারলে আমরা হব অনেক অনেক শক্তিশালী, তখন তুইও আমাদের কিছু করতে পারবি না।
কথাটা বলে সেই ভয়ঙ্কর জিন সর্দার, তার স্ত্রী ও তাদের ছেলের বউ, সেই পরী তিনজনই হাসতে লাগলেন। এটা দেখে আয়েশা ওদের দিকে তেড়ে যাবেন, এমন সময় বাকি সকল জিনেরা আয়েশার সামনে এসে দাঁড়াল। আয়েশার সামনে জিনেরা দাঁড়ানোর ফলে আয়েশা রেগে সবগুলাকে মেরে ফেললেন। কিন্তু এতে দেরি হয়ে গেছে। সেই ভয়ঙ্কর জিন সর্দার, তার স্ত্রী ও ছেলের বউ সেই পরী তিনজনই সেখান থেকে পালিয়ে গেছে। ওরা পালিয়ে যাবার পর সালাম দাদু আয়েশাকে বললেন, আয়েশা, ওরা তো পালিয়ে গেল, এখন কি হবে? ওরা কি বলল শুনলে? ওদের আজকে 18টা বাচ্চা বলি দেয়া হবে। কাল রাতে 2টো বাচ্চাকে বলি দিতে পারলে ওরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। আমাদের তার আগে ওদের আটকাতে হবে। দাদুর কথায় আয়েশা বললেন, হ্যাঁ দাদু, ঠিক বলছেন। আপনি গ্রামবাসীদের ডাকুন, ডাক দিয়ে বলুন যাদের ঘরে ছোট সন্তান আছে তারা যেন আজ রাতে না ঘুমায়, আর পাশে আগুন বা লাইট রাখে। আপনি এটাও বলেন কালকে সন্ধেবেলা আবার আসবেন এখানে। আয়েশার পরীর কথা মতো সালাম দাদু সেটাই করলেন। আয়েশার বলা কথাগুলো সব বললেন গ্রামের সবাইকে। সবাইকে বলার পর আমরা সে রাতে বাড়িতে চলে আসলাম। শরীরটা অনেক খারাপ লাগছিল। বাড়িতে এসে আর দেরি না করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খাওয়ার সময় আয়েশাকে বললাম, আয়েশা, আজকে যেভাবে হোক সেই জিন সর্দার, তার স্ত্রী ও তাদের ছেলের বউ সেই পরীকে আটকাতেই হবে, নইলে ওরা যেভাবে হোক আরও 2টো বাচ্চাকে বলি দিয়ে 20টা বাচ্চা বলি দিয়ে পূর্ণ করবে আর শক্তিশালী হয়ে যাবে। আমার কথায় আয়েশা বললেন, নিষাদ, মানুষদের যেমন শক্তির শেষ নেই, জিনদেরও তাই। ওরা 20টা বাচ্চাটা হত্যার করার আগে আমি ওদের শেষ করব, আর সেই বুদ্ধিও আমার জানা আছে। আজকে বিকালে সালাম দাদুর বাড়িতে যাব দুজনে। ওখানে গিয়ে দাদুর সাথে আলোচনা করতে হবে। আয়েশার কথায় খাবারটা শেষ করে বাড়িতেই বাকি সময়টা কাটিয়ে দিলাম। দুপুর শেষে বিকেল হল। বিকেল হতেই আমিও আয়েশা সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। সেখানে যাবার পর দাদু বললেন, ও, তোমরা আসছ, বসো। দাদুর কথায় আমরা বসায় উনি আয়েশাকে বললেন, আয়েশা, আমাদের আজকের করণীয় কি? আমি কি আজকেও ওদের হাজির করব? তখন আয়েশা বললেন, না দাদু, আজকে ওরা এত সহজে হাজির হবে না। আপনার মনে আছে ওরা কি বলছিল? ওরা 18টা বাচ্চাকে বলি দিয়েছে শয়তানের নামে। আজকে রাতে যেভাবে হোক 2টো বাচ্চাকে নিয়ে যাবে। ওরা কিছু করার আগে, সন্ধ্যা হবার আগেই সেই গ্রামের সকল বাচ্চাকে একসাথে করে আমাদের কাছে নিয়ে আসবেন, আর তখন একটা গোল বৃত্ত এঁকে সেখানে সকল বাচ্চাদের নিয়ে বসে থাকবেন। তখন বাচ্চাদের নিতে সেখানে অবশ্যই আসবেন সেই জিন ও তার স্ত্রী ও সেই পরী। আয়েশার কথায় দাদু বললেন, এটা ঠিক বুদ্ধি, এটাই করতে হবে। আয়েশার কথা মতো বুদ্ধি করে সালাম দাদুর বাড়িতে কিছু খেয়ে সন্ধ্যা হবার আগে আমরা সেই গ্রামে গেলাম। সেখানে যাওয়ায় সেই গ্রামবাসীরা আমাদের দেখে বললেন, কবিরাজ সাহেব, আমাদের জন্য আপনি অনেক কিছু করছেন, এখনও করে যাচ্ছেন, কিন্তু আমাদের তো তেমন কোনো উপকার হচ্ছে না। আমাদের গ্রাম থেকে ঠিকই বাচ্চারা হারিয়ে যাচ্ছে, ঠিকই কেউ না কেউ ভয়ে মারা যাচ্ছে। ওনাদের কথায় সালাম দাদু বললেন, আপনারা হতাশ হবেন না, সবাই আমার কথা শুনুন। গ্রামে যাদের ছোট বাচ্চা আছে সবাই সবার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসুন। যদি নিজেদের বাচ্চাকে হারাতে না চান তাহলে এখনই নিয়ে আসুন সবাইকে। সালাম দাদুর কথায় ভয়ে যার যার বাচ্চা আছে সবাই তাদের বাচ্চাকে নিয়ে আসলেন সেখানে। সকল বাচ্চারা আসায় দাদু সবাইকে বললেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদের রেখে সবাই সবার ঘরে যান, কাজ শেষ হলে আমি ডাকব আপনাদের। দাদুর কথা মতো সবাই চলে গেলেন যে যার ঘরে। সবাই ঘরে যাবার পর সালাম দাদু ও আমি সেই বাচ্চাদের নিয়ে মাটিতে গোল বৃত্ত এঁকে সেখানে বসে রইলাম। এভাবে চলে গেল কিছুটা সময়। নেমে আসলো অন্ধকার। চারিদিকে অন্ধকার হওয়ার কিছুক্ষণ পর সেখানে শুরু হলো ঝড়ো বাতাস। চারিদিকে ঝড়ো বাতাস শুরু হওয়ায় সালাম দাদু বললেন, নিষাদ, ওরা মনে হয় চলে আসছে। সালাম দাদুর কথা মতো সেটাই হলো। আমাদের গোল বৃত্তের বাহিরে এসে দাঁড়ালো সেই জিন ও তার স্ত্রী ও সেই পরী। ওদের পিছনে শত শত জিন। ওরা আসার পর সেই জিন বললেন, সালাম, দেখ, আমাদের সাথে চালাকি করতে আসবি না, আমাদের 2টো বাচ্চাকে দিয়ে দে। সেই জিনের কথায় সালাম দাদু বললেন, তুই আয় বৃত্তের ভিতরে, এসে বাচ্চা নিয়ে যা। তখন সেই জিন বললেন, না, তোর বৃত্তের ভিতরে ঢুকলে বের হতে পারব না, তোকে ভালোই ভালোই বলছি, বাচ্চাদের দে, নইলে তোকে ছাড়ব না। ওনার কথায় তখন আয়েশা আমাদের সামনে আসলেন। আয়েশাকে দেখে সেই জিনটা বললেন, আয়েশা, তুই এসে গেছিস, আমরা তো তোর অপেক্ষা করছিলাম, তুই অনেক চালাক রে আয়েশা। তখন সেই জিনের ছেলের বউ পরীটা আয়েশাকে বললেন, আয়েশা, তুই অনেক চালাক, কিন্তু আমাদের বুদ্ধির কাছে কিছু না। এই কথাটা বলে সেই পরীটা আমাদের মাটিতে গোল বৃত্ত আঁকার পাশে আর একটা বৃত্ত আঁকলেন। এসে সেটার ভিতরে ওনা ঢুকলেন। ঢুকে আয়েশার দিকে তাকিয়ে বললেন,
আয়শা, তুই কি ভাবছিস? তুই গ্রামের সকল বাচ্চাকে একসাথে করলে আমরা বাচ্চাদের পাবো না? বাচ্চার জন্য তোদের গোল বৃত্তের ভিতরে ঢুকতে হবে? না, এটা তোর ভুল ধারণা। আমরা এই গ্রামের কোনো বাচ্চা না পেলে কি হবে? পাশের গ্রাম থেকে দুটো বাচ্চা ধরে নিয়ে আসছি। আমাদের বাচ্চা হলেই হলো, সেটা কোন জায়গায় হয় হোক। কথাটা বলে আড়াল থেকে দুটো বাচ্চাকে সামনে নিয়ে আসলেন। এসে বললেন, আয়শা পরি, আমাদের শেষ খেলাটা তোর সামনেই খেলব। আমাদের গোল বৃত্তটা মায়া জাদু দিয়ে বানানো। তুই যত বড় শক্তিশালী হোস, এখানে ঢুকতে পারবি না। আমি এখন তোর সামনে এই বাচ্চা দুটোকে বলি দিব। তখন পূরণ হয়ে যাবে আমাদের ২০টা বাচ্চা বলি দেয়া। ২০টা বাচ্চার বলি হলে আমরা এখনই শয়তানের কাছ থেকে শক্তি পাব, আর এখনও তোর মোকাবেলা করব। কথাটা বলে সেই পরী, সেই জিন ও তার স্ত্রী ওখানেই বসে পড়লেন। বসে মন্ত্র পড়তে লাগলেন। ওদের এমন অবস্থা দেখে আয়েশা ওদের গোল বৃত্তের ভিতর ঢুকতে চেষ্টা করলেন, কিন্তু সত্যি সত্যি আয়েশা ওখানে ঢুকতে পারছিলেন না। তখন সেই জিন বাচ্চা দুটোকে শুইয়ে দিলেন। তখন বাচ্চা দুটো মা মা করে কান্না করতে লাগলেন। এমন দৃশ্য দেখে সালাম দাদু দাঁড়িয়ে গেলেন আর বললেন, থামো তোমরা, বাচ্চা দুটোকে মেরো না, ছেড়ে দাও ওদের। সালাম দাদুর কথায় সেই জিন ও তার স্ত্রী হাসতে হাসতে বললেন, না না, আমরা তো এদেরকে ছাড়ব না, আমরা এখনই এদের বলি দিব। কথাটা বলে ওরা বাচ্চাটাকে বলি দিবে, এমন সময় সালাম দাদু আবারও বললেন, শোনো আমার কথা, শোনো, দাঁড়াও, বাঁচতে চাইলে ওদের ছেড়ে দাও, নইলে আয়েশা তোমাদের বৃত্তের ভিতরে ঢুকে তোমাদের মেরে ফেলবে। সালাম দাদুর কথায় ওরা হাসতে হাসতে বললেন, আয়েশা পরি আমাদের মারবে? কিভাবে মারবে? আয়েশা বৃত্তের ভিতরে ঢুকতে পারলে তো। ওদের কথায় তখন সালাম দাদু আমাদের সামনে আসলেন। সালাম দাদু একটা বাচ্চাকে কোলে নিয়ে সেই জিনদের গোল বৃত্তের কাছে গেলেন। ওদের বৃত্তের কাছে গিয়ে বাচ্চাটাকে বললেন ওদের গোল বৃত্তের মধ্যে যেন প্রসাব করে দেন। সালাম দাদুর কথায় বাচ্চাটা তাই করলেন, ওদের গোল বৃত্তের মধ্যে প্রসাব করে দিলেন। তখন সালাম দাদু বললেন, এখন কোথায় যাবি? তোদের কি জানা নেই, মায়া জাদুর বৃত্তে নাপাক জিনিস পড়লে সেটার জাদু কেটে যায়? এখন তোদের গোল বৃত্তের মায়া কেটে গেছে, এখন কোথায় পালাবি? এদিকে ওদের গোল বৃত্তের মায়া কাটায় আয়েশা পরি ওদের বৃত্তের ভিতরে ঢুকে গেলেন, আর সেই জিন ও তার স্ত্রীকে ধরে আঘাত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করার পর সেই জিন ও তার স্ত্রী ওখানেই মারা গেলেন। জিন সর্দার ও তার স্ত্রী মারা যাওয়ায় তার অনুগত হাজার হাজার জিন ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সবাই পালানোর পর একা হয়ে গেলেন সেই পরী। সেই পরী একা হওয়ায় আয়েশাকে বললেন, আয়েশা, আমাকে কিছু করবি না, আমার শ্বশুর শাশুড়িকে মেরেছিস, আমাকে ছেড়ে দে, আমাকে মারলে তুই বাঁচবি না, আমার দাদা যেমন তেমন জিন না, আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি, এই গ্রামে আর কারো কোনো ক্ষতি করব না, গ্রাম ছেড়ে চলে যাব, আমাকে ছাড়, আমাকে মারিস না, যদি মারিস তাহলে আমার দাদা তোর পিছনে লাগবে, তখন তোর সাথে সাথে তোর বংশ নির্বংশ করে দেবে। পরীর কথায় আয়েশা বললেন, তোর দাদা আমার কি করবে সেটা না চিন্তা করে নিজের চিন্তা কর। তোদের ভালো হবার একটা সুযোগ দিয়েছিলাম, ভালো হলি না, আমাকে কথা দিলি গ্রাম ছেড়ে চলে যাবি, কিন্তু তা তো গেলি না, উল্টো দিনের পর দিন মানুষদের ক্ষতি করে চলছিস। কথাটা বলে আয়েশা সেই পরীর দিকে এগিয়ে যেতে লাগলেন। আয়েশার কথায় সেই পরী বললেন, আয়েশা দূরে যা, আমার দিকে আসবি না, তোকে আবারও সাবধান করলাম, আমাকে কিছু করলে আমার দাদা তোকে ছাড়বে না। কিন্তু এতেও আয়েশা সেই পরীর কোনো কথা শুনলেন না। আয়েশা সেই পরীকে কোনো কথা না শুনে ওর দিকে এগিয়ে যাওয়ায় সেই পরীটা তার বাম হাতে থাকা পানির মতো কিছু একটু তার নিজের শরীরে লাগিয়ে দিলেন। এদিকে তখন আয়েশা পরী সেই পরীটাকে আঘাত করতে গিয়ে সেই পরীটাকে স্পর্শ করছে, এমন সময় হঠাৎ করে দুজন পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। আমরা দেখলাম আয়েশা ওই পরীকে স্পর্শ করার পর দুজনে মিশে গেল। দুজনে হঠাৎ করে বাতাসে মিশে যাওয়ায় আমরা অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর দাদুকে বললাম, দাদু, এটা কি হলো? আয়েশা কোথায়? তখন সালাম দাদু আমাকে শান্ত করে বললেন, চিন্তা করিস না, আসবে হয়তো, সেই পরী মনে হয় পালাতে চেয়েছিল, আয়েশা হয়তো ওর পিছনে গেছে। দাদুর কথায় আয়েশার জন্য অপেক্ষা করতে লাগলাম। মনটা মানছে না, আয়েশা হঠাৎ কোথায় গেল? এদিকে তখন দাদু সেখানে থাকা সকল বাচ্চাকে তাদের বাড়িতে রেখে আসলেন। বাড়িতে রেখে আসার পর আমিও দাদু সেখানেই আয়েশার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আয়েশা কোথায়? আয়েশার জন্য অনেকটা অপেক্ষা করার পরও আয়েশা পরী আর আসে না। ও না আসায় এবার আমি ছটপট করতে থাকি। আমার এমন অবস্থা দেখে দাদু বললেন, নিষাদ, ভয় পাস নে, আয়েশা আসবে। কখন আসবে দাদু? সেই কখন গেছে, আর ও তো বলে যায়নি। হঠাৎ করে জানি কি হলো, বাতাসে মিশে গেল, সেই পরীটা আবার কোনো মায়াজাদু করে আয়েশাকে নিয়ে গেল না তো? আমার এমন কথায় দাদু বললেন, আমরা রাতটা অপেক্ষা করি, দেখি আয়েশা আসবে হয়তো।
দাদুর কথা মতো তাই করলাম। সারা রাত সেখানে অপেক্ষা করলাম, কিন্তু আয়েশা পরী আর আসলো না। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।